ইরা মাঠ থেকে উঠে সৌম্যর সামনে দাঁড়ায়, অনুরোধের সুরে বলে, তোর কি হয়েছে? আমাকে বলছিস না কেন সৌম্য? তোর প্রবলেম সলভ করতে আমি হেল্প করতে পারি না? সৌম্য কিছু না বলে তার ডান হাতে ইরার বাঁ হাতের কবজি ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরা অবাক হলো, সৌম্যর পিছু পিছু যায় আর তাকে ধরে রাখা সৌম্যর হাতের দিকে চেয়ে থাকে। মুখে একটুখানি হাসি ফুটলো, তবে তা মিলিয়েও গেল। সে জানে সৌম্য একদিন তার থেকে হারিয়ে যাবে, সবসময় তার থেকে পালিয়ে বেড়ায়। সৌম্য কিছুটা হেঁটে গিয়ে একটি রিক্সা দাঁড় করায়। ইরাদের বাসা চাংখার পুল পর্যন্ত ভাড়া মিটিয়ে ইরার উদ্দেশ্যে ছোট্ট করে বলে, রিকশায় ওঠ। ইরা কথা বাড়ালো না, চুপচাপ রিক্সায় উঠে বসলো। সৌম্য গভীর গলায় বলে, চেপে বস। ইরা অবাক হয়ে তাকায়। সৌম্য তার সাথে যাবে? যখন তারা শুধু বন্ধু ছিল তখন কত একসাথে বসেছে, কিন্তু হঠাৎই কেন যেন তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গেছে। সৌম্য তাকে অ্যাভয়েড করতে শুরু করে। দীর্ঘশ্বাস ফেলে ডান দিকে একটু চেপে বসলে সৌম্য রিক্সায় উঠে বসে। এরপর মৃদু স্বরে বলে, মামা চলো। ভদ্রলোক রিক্সা চালানো শুরু করে। ইরা দুহাত জমা করে রাখে। রিক্সার ঝাঁকুনিতে সৌম্যর হাতের সাথে ইরার হাতে ধাক্কা লাগে। সৌম্য খুব স্বাভাবিকভাবে বসে আছে, দৃষ্টি সামনে রাস্তার পানে, আবার একটু পর পর ফোনে কিছু করছে। ইরা মাঝে মাঝে আর চোখে সৌম্যর দিকে তাকায়। শ্যামবর্ণের ছেলে সৌম্য। ইরার চোখে সৌম্যকেই ধরে। হাজারো ফর্সা ছেলেদের ভিড়ে বারবার ইরার চোখ আটকে যায় শ্যামবর্ণের সৌম্যতে। সৌম্যর চোখ দুটো বেশ সুন্দর, চোখে লাগে ভীষণ। প্রথম যেদিন সৌম্য তাদের বাড়িতে গিয়েছিল সেদিন তার মা সৌম্যকে দেখে মন্তব্য করেছিল, ছেলেটির চোখ দুটো মনে হয় আর্ট করা। ইরা ভীষণ হেসেছিল সেদিন তার মায়ের কথায়। সৌম্য বিব্রত বোধ করেছিল। ইরা কত মজা করেছিল সৌম্যর সাথে। সৌম্য রেগে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। সেসব দিনগুলো কেমন যেন হারিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে মেয়ে। সৌম্য ঘেমে গিয়েছে। বুঝতে পেরে ইরা সৌম্যর দিকে টিস্যু বাড়িয়ে দিলে সৌম্য তার ফোনে দৃষ্টি রেখেই বলে, লাগবে না। ইরার মলিন মুখখানি আরো মলিন হয়। মন খারাপ করে বলে, তুই আমার কল রিসিভ করিস না কেন সৌম্য? সৌম্যর কাট কাট জবাব। ভালো লাগে না তাই। ইরার চোখ দুটো ভরে ওঠে। মেয়েটির বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করলো। মাথা নিচু করে নিল। হাজার চেষ্টা করেও নোনা পানি আটকাতে পারলো না। টুপ করে হাতের উপর দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর একবার আর চোখে সৌম্যর দিকে তাকালে দেখলো সৌম্য ফোনে ব্যস্ত। ইরা মাথা নিচু করে আড়ালে তার ভেজা চোখ জোড়া মুছে নেয়। বেশ কিছুক্ষণের মাঝে রিক্সাওয়ালা ইরার বাসার সামনে রিক্সা দাঁড় করালে ইরা চুপচাপ রিক্সা থেকে নেমে যায়। সৌম্যকে বাসায় আসতে বলতে চেয়েও বলল না, আসবে না তো, উল্টে এমন কিছু বলবে যে তাকে শুধু কষ্টই দিবে। সৌম্য ইরার দিকে চেয়ে বলে, ভেতরে যা। ইরা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে এগিয়ে যায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরার গায়ের রং ধপধপে ফর্সা, চোখে লাগে খুব। দীর্ঘ কপাল, গোল গাল মুখ, হাইট 5 ফুট 4 ইঞ্চি। চোখে পড়ার মতো সুন্দরীরা। বাবার টাকার অভাব নেই, এক বাবার এক মেয়ে। অথচ এই মেয়ে সব পিছে ফেলে সৌম্যর পিছে পড়ে থাকে। কি আছে সৌম্যর? কিচ্ছু নেই তার। যা আছে সব তো দুঃখ। সৌম্য কথাগুলো ভেবে চাপা শ্বাস ফেলে। ইরাকে যতক্ষণে দেখা গেল দেখলো, একবারের জন্য চোখ এদিক ওদিক নেয়নি। ইরা মেন গেটের ভিতর পা রেখে সৌম্যর দিকে তাকালে সৌম্যর সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। সৌম্যকে ফোনে ব্যস্ত দেখে ইরা চোখ জোড়া আরেকবার ঝাপসা হয়। নিজেকে সামলে দরজা আটকে ভেতরে চলে গেলে সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকায় ইরাদের বন্ধ দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, তোর সুখ প্রাপ্য ইরা, কিন্তু আমার খাতায় সুখের পরিমাণ যে শূন্য। সৌম্য রিক্সা থেকে নামতে গেলে ফোনে কারো কল আসলে পরিচিত কারো কল দেখে রিক্সা থেকে নামলো না। কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে কিছু বললো বোধহয়। সৌম্য আর রিক্সা থেকে নামলো না। ফোন পকেটে রেখে রিক্সা ঘুরিয়ে নাজিরা বাজারের দিকে যেতে বলে রিক্সাওয়ালাকে। রাত প্রায় 8:30। আকাশ নাজিরা বাজারে একটি রেস্টুরেন্টে বসে আছে, কার জন্য অপেক্ষা করছে। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখছে, আবার ফোনে কিছু করছে। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত এগিয়ে দিয়ে সালাম দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে সৌম্যর সাথে হাত মেলায়, সাথে সালামের উত্তর নেয়। সৌম্যকে বসতে বললে সৌম্য সামনে চেয়ারে বসে। একে অপরকে জিজ্ঞেস করে কেমন আছে। এরপর আকাশ হালকা কিছু অর্ডার দেয়।
সাথে 2 কাপ কফি অর্ডার দেয়। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে, শিমুকে পড়াতে আসছো না কেন? সৌম্য মৃদু স্বরে বলে, ভাইয়া, আমার কিছু প্রবলেমের কারণে যেতে পারছি না, 2-1 দিনের মাঝেই যাব। আকাশ ছোট করে বলে। ও ওকে। এরপর পকেট থেকে একটি খাম বের করে সৌম্যর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, আমি নেক্সট 1 সপ্তাহ থাকবো না, এই জন্যই মূলত তোমাকে ডেকেছি। সৌম্য মৃদু হেসে বলে। থ্যাংক ইউ ভাইয়া। আকাশের দেওয়া প্যাকেটটি তার পাশে রাখলো সৌম্য। আকাশের খালাতো বোন শিমুকে প্রাইভেট পড়ায় সৌম্য। আকাশের খালু বেঁচে না থাকায় আকাশ তার খালাদের মোটামুটি সব দেখাশোনা করে। সৌম্যকে টিচার হিসেবে সেই ঠিক করে দিয়েছিল। শিমু ক্লাস 10-এ পড়ে। আকাশ সৌম্যের খোঁজ পেয়েছিল তার ভার্সিটিতে অনেক পরিচিতদের সাথে যোগাযোগ করে। আকাশ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই হিসেবে সৌম্যদের বড় ভাই। আকাশকে মাস্টার্সের 1 বছর ভার্সিটিতে পেয়েছিল সৌম্যদের ব্যাচ। এরপর আকাশ বিদেশ চলে যায়। আকাশ সৌম্যকে যে টিউশন ফি দিল, এটা মূলত শিমুকে পড়ানোর ফিস। আজ মাসের 3 তারিখ। সৌম্য গত 1 বছর থেকে শিমুকে পড়ায়। সে একমাত্র শিমুর ফিস প্রতি মাসের 1 তারিখে পায়, যেটা তাকে আকাশ দিয়ে থাকে। এবার সৌম্য না যাওয়ায় আকাশ নিজেই ডেকে তাকে ফিস দিয়ে দিল। কত টিউশনের টাকা তো 10 তারিখ পেরিয়ে যায়, আবার 15 তারিখও পেরিয়ে যায়। আকাশ কফির কাপে চুমুক দিয়ে সৌম্যর উদ্দেশ্যে বলে। কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? সৌম্য ভদ্রতা সূচক মাথা নেড়ে বলে। জি ভাইয়া, ভালো। আকাশ অর্ধেক কফিটুকু খেয়ে উঠে দাঁড়ায়। ফোন পকেটে রেখে সৌম্যর উদ্দেশ্যে বলে। তোমার বেশি প্রবলেম হলে কয়েকদিন গ্যাপ দিতে পারো, প্রবলেম নেই। সৌম্য দাঁড়িয়ে মৃদু স্বরে বলে। জি ভাইয়া। এরপর আকাশের দিকে হাত বাড়ালে আকাশ পুনরায় হাত মেলায় সৌম্যর সাথে। দুজন একসাথে বেরিয়ে যাওয়ার সময় সৌম্য পেমেন্ট করতে গেলে আকাশ সৌম্যকে ধমকে সরিয়ে দেয়। এরপর সে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে। শিমু ফাঁকি দিলে আমাকে ইনফর্ম করবে অবশ্যই। সৌম্য মাথা নেড়ে সম্মতি জানায়, সাথে একটু হাসে। শিমু মেয়েটি বেশ চঞ্চল আর একটু একটু ফাঁকিবাজ। যখন মেয়েটির মা তার সাথে পারে না, তখন আকাশকে বাড়িতে ডাকলে শিমু তার কাছে সুসুর করে পড়তে বসে। বেশ ভয় পায় আকাশকে। ভার্সিটিতে আকাশের জুনিয়ররাও আকাশকে বেশ ভয় পেত। তাদের মধ্যে সৌম্যদের ব্যাচও ছিল। অবশ্য ভয় পাওয়ারই কথা। কোথাও কোনো ঝামেলা হলে সেখানে আকাশ হকি স্টিক নিয়ে হাজির হয়ে যেত। যে আসলে দোষী, কোনো কথা ছাড়াই তাদের এলোপাথারি পেটাতো। সৌম্য পার্সোনালি আকাশকে পছন্দ করতো না আকাশ ভার্সিটি থাকাকালীন। তবে সৌম্য লাস্ট 1 বছর আকাশের বোনকে পড়াতে সে বুঝেছে আকাশ ভীষণ অমায়িক একজন মানুষ, খুবই বিবেকবান, সাথে মন মানসিকতাও বেশ ভালো। সৌম্য রাস্তার ধার দিয়ে একা একা হাঁটছে, 2 হাত প্যান্টের পকেটে গুজে রাখা। টাকা পেয়ে তার মেয়েদের মতো কান্না পাচ্ছে। শিমুকে পড়িয়ে সৌম্য পুরো 12,000 টাকা পায়। এই টাকা থেকে সে সবার আগে সন্ধ্যার জন্য কিছু টাকা সরিয়ে রাখে। কিন্তু তার সেই বোনটা যে আজ কোথায় সেটাই জানতে পারল না। ও ভালো আছে তো? সে কি খুঁজে পাবে না তার বোনকে? সন্ধ্যা কি আর তার দিকে মায়া ভরা চোখে তাকাবে না? সেই শহরেই তার বোনকে রাখবে, তার কাছে রাখবে। তার বোনের স্বামী কি কোনো মানুষরূপী অমানুষ নয় তো? তার বোনকে সেখানেও কি অত্যাচার করা হয়? সৌম্যর নিজেকে দুর্বল লাগে। রাস্তার পাশে বসে পড়ে। চোখের পর্দায় শেষবারে মায়ের অসহায় চাহনি ভেসে উঠল, যে চাহনিতে হয়তো ছিল সন্ধ্যাকে দেখে রাখার আকুতি। ভেসে উঠল সন্ধ্যার মায়া ভরা মুখ। প্রতিবার শহরে ফেরার সময় সন্ধ্যা তার দিকে ভেজা চোখে চেয়ে থাকতো, যে দৃষ্টিতে মিশে থাকতো তার ভাই কেন ওই নরক থেকে তাকে বের করে আনে না। এরপর ইরার টলমলে চোখজোড়া ভেসে ওঠে, যে চোখজোড়ায় কত শত অভিমান, অভিযোগ সৌম্যকে নিয়ে। কিন্তু সৌম্য সেসব দেখার সাহস হয় না। তার জীবনটা অভিশপ্তের মতো, সবাই হারিয়ে যায় তার থেকে। আর যে পাশে থাকতে আসে, সৌম্য তো তার নখেরও যোগ্য নয়। মাথা যন্ত্রণা শুরু হয়, 2 হাতে মাথার চুল টেনে ধরে। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 10:30। সন্ধ্যা তার ঘরের ব্যালকনির এক কোণায় দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তার ভাই এরকম তারিখেই গ্রামে যায়। সে গ্রামে কষ্ট করে থাকলেও মাসে কয়েকবার করে তার সৌম্য ভাইয়াকে দেখতে পেত, কত শান্তি পেত। সৌম্য ভাইয়া তাকে মজা করে বলতো, বনু, আমার একটা কুড়িয়ে পাওয়া বোন আছে বুঝলি, ওর নাম শুনবি? সন্ধ্যা আগ্রহের সাথে তার ভাইয়ের দিকে চেয়ে থাকতো।
সৌম্য মনে মনে হেসে বলতো। ওর নাম সন্ধ্যা। সন্ধ্যা রেগে সৌম্যর বাহুতে কিল দিয়ে মুখ ফুলাতো। সৌম্য সন্ধ্যার জন্য আনা কিনা জামা বের করে সন্ধ্যার সামনে ধরলে সন্ধ্যার ভাইয়ের প্রতি সব অভিমান মুছে যেত। সৌম্য জামা পরতে বললে সন্ধ্যা ঝটপট তার ভাইয়ের দেয়া জামা পরে এসে তার ভাইয়াকে দেখাতো। সারা সপ্তাহের সৎমায়ের অত্যাচার এক নিমেষেই ভুলে যেত যখন তার একমাত্র আপন ভাইয়ের সাথে একটুখানি খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়তো। কথাগুলি ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুঝল। সৌম্য ভাইয়া কি তাকে নিতে আসবে না? গ্রামে যায়নি তার ভাই? বাবার থেকে শুনে কেন তাকে নিতে আসছে না সৌম্য ভাইয়া? বেশ অনেকক্ষণ নীরবে চোখের পানি ফেলে মেয়েটি। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। আসমানি নওয়ান তার ঘরে যেতে বলেছে তার মাথায় তেল দিয়ে দিবে। সন্ধ্যা না করেনি। ভদ্র মহিলা তার কথা খুব ভাবে। সন্ধ্যার ভালোই লাগে, অনেকটা মায়ের আদরের মতো লাগে। টেবিলের উপর থেকে একটি তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে হঠাৎ বোতল থেকে বেশ অনেকটা পরিমাণ তেল মেঝেতে পড়ে যায়। বোতলের মুখ আগলা থাকায় এমন হয়েছে। সন্ধ্যা বুঝতে পারেনি, বিরক্ত হলো নিচের উপর, আবার উল্টো ঘুরে এগোয় জায়গাটুকু মুছে ফেলবে বলে। আকাশ অফিস থেকে ফিরেছে। তার কাছে থাকা চাবির দ্বারা দরজা খুলে মাত্র বাড়ির ভিতর প্রবেশ করেছে। দরজা লাগিয়ে উল্টো ঘুরলে দেখলো শাড়ি পরা একটি মেয়ে, মাথায় ঘোমটা টানা, ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ বুঝলো এটা সন্ধ্যা। তাদের বাড়িতে সন্ধ্যা ছাড়া এভাবে কেউ থাকে না। সন্ধ্যার দিকে যেই আকাশ এগিয়ে যাচ্ছিল, হঠাৎই তেলের উপর পা পড়ায় আকাশের পা পিছলে যায়। বেচারা ঠাস করে মেঝেতে পড়ে যায়। ধপ করে শব্দ হয়। আকাশ হতভম্ব হয়ে নিজের দিকে চেয়ে আছে। মেঝেতে একদম ছড়িয়ে বসে পড়েছে সে। এদিকে সন্ধ্যা কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পিছু ফিরে তাকায়। আকাশকে মেঝেতে পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকায়। আকাশ তার সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার হাতে তেলের বোতল দেখে পুরোটাই বুঝলো সন্ধ্যা বারবার ঢোক গিলছে। আকাশ সন্ধ্যার দিকে শক্ত চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট, চোখে দেখো না? সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশের অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে, সাথে হাসিও পাচ্ছে। লোকটা পড়েছে তো পড়েছে, একদম বাচ্চাদের মতো করে পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মেঝে থেকে উঠতেও চাইছিল, অনেকটা জায়গা জুড়ে তেল, যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না। বিরক্তি নিয়ে সামনে তাকালো, সন্ধ্যার হাসি মুখ চোখে পড়ে। আকাশের রেগে যাওয়ার কথা, কিন্তু সে রাগলো না। শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখোপনে তাকায়। সন্ধ্যার গালে বা পাশে বড়সড় একটা টোল পড়ে, যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায়। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলালো। আকাশের দৃষ্টিতে খানিক বিব্রত বোধ করে তেলের বাটিটি মেঝেতে রাখে। তখনই বাড়ির বেল বেজে ওঠে। সন্ধ্যা দরজার দিকে তাকায়। আকাশদের বাড়ির কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। সন্ধ্যার দৃষ্টি দরজার পানে ছিল। এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যার ভ্রু কুঁচকে যায়। ছেলেটি কোনো দিকে তাকালো না, আকাশকে পেছন থেকে দেখেই চিনতে পেরেছে। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে, বাতাসবাবু, স্মাইল প্লিজ। আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল। অপরিচিত কণ্ঠ পেয়ে সেদিকে তাকায়। ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশে। সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলায়। ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে, হাইট 6 ফুটের কাছাকাছি, চুলগুলো হালকা ব্রাউন টাইপ, গায়ের রং ধবধবে ফর্সা, গালে দাড়ি নেই, গলার ক্যামেরা ঝুলানো, গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো, পিঠে একটা ব্যাগ। আকাশ রেগে বলে, অরুণ, ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি। তোর অরুণ দাঁত কেলিয়ে বলে, ঝাক্কাস আসছে পিকগুলো, সবগুলো ভার্সিটিতে ভাইরাল করব আজকেই। জোশ হবে মামা। আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বা হাত কোমরে রেখে চোখ মুখ কোচকালো। ভালোই ব্যথা পেয়েছে। অরুণ এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার ক্যামেরায় ওঠানো পিকগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে, তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না? এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে তোকে সত্যিই বাবু লাগছে রে। আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা সরিয়ে নেয়। আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাফ দিয়ে কয়েক পা সরে যায়। আকাশ অরুণের পিছে যায় অরুণের ক্যামেরা ধরতে। অরুণ দৌড়াতে দৌড়াতে বলে, তুই ভার্সিটির বড় ভাই, তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের। তুই এভাবে ওদের বঞ্চিত করতে পারিস না।
আকাশ অরুণের পিছে দাঁড়ায় আর বলে, তোর নোট ছেড়ে জুনিয়রদের হক পূরণ করব বেয়াদব। অরুণ সোফার ওপর লাফ দিয়ে অপর পাশে যায়। ডান দিকে আসমানি নওয়ানকে দেখে বলে, আন্টি তোমার ছেলে অশ্লীল কথা বলে, আমি কিন্তু পেকে যাচ্ছি। আসমানি নওয়ান একবার অরুণের দিকে তাকায় আর একবার আকাশের দিকে। সন্ধ্যা নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে, মনে হচ্ছে দুটো বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে। আকাশ সোফা ডিঙিয়ে লাফ দিয়ে অপর পাশে যায়। তাদের ভার্সিটির গ্রুপ পিক দিলে তার সব সম্মান যাবে, যে কোনোভাবেই অরুণের সাথে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে। সেজন্যই আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে। অরুণ দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার নামে সামনে দাঁড়িয়ে বলল, আরে এটা কে? হাই সুইটি। কথাটা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের ওপর পিছলা খেয়ে ঠাস করে পড়ে যায়। বেচারা চেঁচিয়ে ওঠে। সন্ধ্যার চোখ আগের চেয়েও বড় হয়ে যায়। হায় আল্লাহ, তার জন্য এসব কি হচ্ছে? আকাশ হাঁটু মুড়ে বসে অরুণের দিকে হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। তারপর একটা করে সব পিক ডিলিট করে ঠাস করে অরুণের পায়ের ওপর রাখে ক্যামেরা। অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে। আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটা পিক অরুণের দিকে ধরে সূক্ষ্ম হাসে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। আকাশের ফোনের স্ক্রিনে অরুণের একটা পিক, যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়্যার পরা পিক। অরুণ অসহায় কণ্ঠে বলল, আস্তাগফিরুল্লাহ, সব ডিলিট করে দে, এসব রাখলে আল্লাহ পাপ দেবে। আকাশ ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, যা তুই ভাইরাল, এটাই তোর সারপ্রাইজ। অরুণ চেঁচিয়ে ওঠে, আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো, আমার ইজ্জত খেয়ে দিল। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, তুমি কখন আইলা? আকাশ তোমারে আনতে যায় নাই? অরুণ ইনোসেন্ট মুখ করে বলে, তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখালে, এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও। বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্মিত, একদম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে। ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করছে। আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ঝাড়ে কয়েকবার। প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে। উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালে সন্ধ্যাকে দেখে থেমে যায়। সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। সামনে আকাশকে খেয়াল করেনি সে। আকাশ সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে একটু ঘাট ঘুরে তাকালো, দেখলো অরুণের দিকে চেয়ে আছে। সন্ধ্যা হাসছে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে। কথাটি কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায়, চোখে মুখে কিছুটা বিস্ময়। আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতেও হেসে ফেলল। আকাশ অবুঝ নয়নে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে মুখ হাত দিয়ে হাসি থামাতে চায়। মেয়েটির হাসির শব্দ নেই, কিন্তু গালের বাঁ পাশে সৃষ্ট গভীর টোল স্পষ্ট দৃশ্যমান। আকাশের দৃষ্টি সেথায় আটকায়। সন্ধ্যার হাসি থামছে না। শেষ কবে এত হেসেছে তার মনে পড়ছে না। আকাশের মাথার ডান পাশের কিছুটা পরিমাণ চুলে একটা প্রজাপতি আকারে ক্লিপ আটকানো। সন্ধ্যা বাচ্চাকালে এইভাবে তার মাথায় চুল আটকাতো। আকাশকে জোকারদের মতো লাগছে। সন্ধ্যা মাথা নিচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে, বুঝতে পেরে মুখে লেপটানো হাসির রেশ মুছে ফেলে। ফলস্বরূপ গালে সৃষ্ট তোল অদৃশ্য। আকাশ বিরক্ত হয়, একটু নয় বরং অনেকটা বিরক্ত হয়। সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে, হাসো। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নওয়ান অরুণকে আকাশের সাথে যেতে বলে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ, ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আইজ। আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে নিজের নজর সরিয়ে ফেলে। নিজের কাজে ভীষণ বিরক্ত হলো। কি অদ্ভুত, সে কি বাচ্চা নাকি? আসমানি নওয়ান আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে, মাইয়া গো ক্লিপ পইরা আসো কেন? আকাশ তার মায়ের হাতের দিকে তাকালো। মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ। অরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আকাশ রেগে তাকায় আসমানি নওয়ানের পাশে কাটিয়ে 2-3 সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য। অরুণ দৌড় লাগায়। আকাশ আশেপাশে কিছু খুঁজলো। পায়ে জুতা থাকলে এর কপালে আজ জুতোর বাড়ি জুটতো। আকাশ বেয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে। কথাটা ভাবতেই মেজাজ খারাপ হলো। সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, সন্ধ্যা মা তুই ঘরে যা, এই দুটো এক জায়গায় হইলে এমনই করে। সন্ধ্যা মৃদু হাসে। আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে। এই বাংলাদেশে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেল। অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে।
ডান হাত রেলিংয়ের সাথে একটা পাঁচ মারতে গিয়েও থেমে যায়। সন্ধ্যার হাসি মাখা মুখ দেখে মেয়েটি এত হাসে কেন? সবচেয়ে বড় কথা, আকাশের বারবার মেয়েটির হাসিতে চোখ আটকে যাচ্ছে। ব্যাপারটায় আকাশ চরম বিরক্ত। সন্ধ্যার আকাশের সাথে চোখাচোখি হওয়ায় দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালো না, দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে। আকাশ তার হাত ঘড়ি খুলে টেবিলে রাখলো। এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে ছড়িয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ঘরের এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুজে দুপা মেলে দিল। এরপর ডান পা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলো। বালের গরম। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের ওপর ঠাস করে শুয়ে পড়ে। শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায় রেগে বলল, লাত্তি খাবি বেয়াদব? আমার ঘরের একটা সুতা এলোমেলো করলে এক লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানে পাঠাবো তোকে। অরুণ হেসে বলে, ওয়াও, তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগছে না, সেই তো? আকাশ বিরক্ত চোখে তাকালো। ডিভান থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। অরুণের বাবা বিদেশি, মা বাংলাদেশি, তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। তার যখন 10 বছর বয়স, অরুণ 10 বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে। এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে, এখানেই পড়াশোনা করে। আকাশ, আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড। তবে অরুণ পিএইচডি করে বাইরেই সেটেল হয়ে গিয়েছে। সে ভার্সিটি থাকাকালীন তার মা মারা যায়, এজন্যই মূলত আর বাংলাদেশে ফেরেনি। অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে, একটা আকাশের আর একটি আনিকার ছোট বোনের। ইরা আর ইতি বেডের ওপর বসে আছে। ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইরার দিকে এগিয়ে গিয়ে বলল, ইরা গো, কি হয়েছে গো তোমার? ইরা বেডের সাথে হেলান দিয়ে দুপা কিছুটা ভাঁজ করে আছে। কোলের ওপর ফোন রেখে একধানে ফোনের দিকে চেয়ে আছে। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। ইরা সৌম্যকে মেসেজ দিয়েছে রাত 10টায়, এখনও সিন হয়নি। অথচ সৌম্য অনলাইনে। মাঝে কতবার কল দিয়েছে, কখনো বাঁচতে বাঁচতে একাই কেটে গিয়েছে, তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে। ইরার চোখ জোড়া ঝাপসা। ইতি ইরাকে ঝাঁকিয়ে ডাকে, ও ইরা গো। ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায়, দ্রুত চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয়। এরপর মৃদু হেসে বলে, হ্যাঁ, কিছু বলছিলি? ইতি মন খারাপ করে বলে, তোমার কি হয়েছে ইরা গো? ইরা মাথা নেড়ে বলে, আরে কিছু না। ইতি ইরার দিকে চেয়ে রইল। দৃষ্টি ঘুরিয়ে ইরার ফোনের দিকে তাকায়, যেখানে লেখা, সৌম্য, বাসায় পৌঁছেছিস? সৌম্য, সৌম্য বল প্লিজ। সৌম্য, একটা রিপ্লাই দিবি? সৌম্য, একবার মেসেজ সেন্ড করবি? এভাবে 5টি মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা, অথচ রিপ্লাই আসেনি কোনো। ইতির খুব মন খারাপ হয়। সে সব কিছু জানে। মৃদু স্বরে বলে, ইরা গো, সৌম্য ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে, তাই না? ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গাল হাঁটুতে ঠেকিয়ে রাখলো। এরপর চোখ বুঝে নেয়। বন্ধ চোখের পাতা বেদ করে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। ইতি দেখতে পেল না তা। মন খারাপের রেশ নিয়ে মেয়েটি মৃদু স্বরে বলে, সে তোমাকে এত ইগনোর করে, তবুও কেন তাকে বলতে পারছো না? ইরা মরিন গলায় বলে, কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি। সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারে। ইতির কথায় ইরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ইতি আবারও বলে, তোমার সৌম্য ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরা আপু। কথাটা শুনতেই ইরার বুক চিনচিন ব্যথা করে ওঠে। একটু টু শব্দ পর্যন্ত করলো না। ইতি আবারও বলে, তুমি তো গল্প করেছিলে সৌম্য ভাইয়ের একটা নিজের বাড়ি পর্যন্ত নেই, তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে। আমি জানি সৌম্য ভাইয়া খুবই ভালো মানুষ, কিন্তু সে কিছু করে না। তোমার ভবিষ্যৎ তো একদম অন্ধকার। পরবর্তীতে সে যদি কোনো চাকরি পায়ও, তবুও মোটামুটি কোনো রকমে চলে যাবে। তুমি ওই পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তুমি তো চেনো মামাকে। তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না। ইতির কথাগুলো শুনে ইরার বুক চিনচিনে ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। ইরার চোখের পর্দায় শ্যামবর্ণের সৌম্যের ক্লান্তি মাখা মুখটা ভেসে ওঠে, যার চোখে মুখে কত মায়া। ইরার চোখের কোণে পানির জমা। ভারী স্বরে বিড়বিড় করে বলল, সৌম্যকে কখনো ভুলে যাওয়া যায় না। ভুলতে গেলে বরং সৌম্যকে মনে পড়ার প্রহর আরও বেড়ে যায়।
দরজার আড়ালে ইরার বাবা ইশতিয়াক আহমেদ দাঁড়িয়েছিল। সে মূলত এসেছিল ইরাকে দেখতে, ভেবেছিল ইরা ঘুমিয়েছে, সকালে থাপ্পড় মেরেছে, এজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু ইরা আর ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমেষেই মিলিয়ে গেল। অগণিত রাগ এসে ভর করলো তার ওপর। সে আজ সন্ধ্যার পরপরই ইরা আর একটি ছেলেকে রিকশায় পাশাপাশি বসে থাকতে দেখেছে। যখন দেখেছিল তখন ও সন্দেহ করেনি, কারণ অনেক আগে থেকেই ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল, অনেকে বাসায়ও আসতো, তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি। কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হলো। শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, সৌম্য। অতঃপর ইশতিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো। এরপর কাউকে কল করে বলল, ঢাকা ভার্সিটিতে মাস্টার ফার্স্ট ইয়ারে সৌম্য নামে কোনো ছেলে থাকলে সেই ছেলের A to Z ডিটেলস আমাকে পাঠাও। ইরার ভার্সিটি থেকে প্রথম খোঁজা শুরু করলো। ছেলেটি ইরার ভার্সিটির না হলে বাংলাদেশে যেখানেই থাকুক ইশতিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ। অরুণ ডিভানের ওপর বসে ফোনে মগ্ন। আকাশ রকিং চেয়ারে ডান পা বা পায়ের ওপর তুলে বসেছে, কোলের ওপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে, সম্পূর্ণ মনোযোগ সেদিকে। দু হাতে 10 আঙুল অনর্গল চলছে, দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ, চোখে মুখে বিরক্তি। বেশ কিছুক্ষণ পর বিরক্তিসূচক শব্দ করে চেয়ারের হাতলে একটা পাঞ্চ মারে আকাশ। এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলো। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে আবারও চোখ মেলে তাকায়, তারপর কাউকে কল করে ল্যাপটপ থেকে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশও রেগে বলে, বাংলা বোঝো না তুমি? তোমার জন্য আমি এখন জাপানিজ ভাষা শিখব। ওপাশ থেকে একটি মেয়ে যে আকাশের অফিসের স্টাফ, সে মিনমিন করে বলে, সরি স্যার। কিসের সরি? সরি তোমার কাছে রাখো আর আমার কাজ করো। মেয়েটি বলে, জি স্যার। অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে। বাবু খাইছো? আকাশের ফোনের এপাশের মেয়েটি থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলল, জি স্যার। আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায়। অরুণের কানে ব্লুটুথ, আকাশের দিকে চোখ পড়লেও ভ্রু কুঁচকে তাকায়। আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। আকাশ রেগে বলে, তুই উল্টাপাল্টা বললি কেন? আমার অফিসের স্টাফ ভেবেছে আমি এসব উল্টাপাল্টা কথা ওকে বলেছি। অরুণ তার কল মিউট করে ভ্রু কুঁচকে বলে, আরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। আকাশের দৃষ্টির নড়চড় নেই। অরুণ ডিভান থেকে উঠে তার কান থেকে একটি ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে, বিশ্বাস করিস না কেন? এই নে, নিজেই শোন। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। কতগুলো মেয়ের ভয়েস ওপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে, বাবু মিস ইউ টু। অরুণ লাজুক হেসে বলে, ওলে আমার বাবুটা, লাভ ইউ সোনা ময়না পাখি। ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে, লাভ ইউ জানুটা। আকাশ খুব খুব করে কেসে ওঠে, বিস্ময় কণ্ঠে বলে, এতগুলোকে একসাথে সামলাস? অরুণ ন্যাকামো করে বলে, বাবু 2 মিনিট ওয়েট করো তো, আমাকে কি যেন কামড়াচ্ছে। ইস। কথাটা বলে কল মিউট করে ফেলে। ওপাশ থেকে সবাই বলে ওঠে, বাবু তোমাকে কি কামড়ালো? আমাকে বলো প্লিজ। অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলল, আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারাদিন লাগবে, তাই এটা টেকনিক। আকাশ চোখ মুখ কুচকে তাকায়, কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায়। কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রেগে বলল, সবগুলো থেকে তোর কপালে জুতোর বাড়ির ব্যবস্থা করব আমি। দাঁড়া, ক্যারেক্টার লেস একটা। অরুণ হাসলো, আকাশকে কিচ্ছু বলল না। আবারও ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ল্যাপটপে মনোযোগে নিবদ্ধ করে। একটি কফির অভাব বোধ করলো, বিরক্ত হলো খানিক, কিন্তু একটু বিরক্ত বোধ কাজের প্রতি অনীহা আনতে পারেনি। আকাশ আবারও টানা 5 মিনিট অনর্গল ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো। এরপর হঠাৎই আঙুলগুলোকে রেহাই দেয়। ডান হাতে তার মাঝারি সাইজের দাড়িতে হাত চালিয়ে সূক্ষ্ম হেসে বিড়বিড় করে, গুড জব। আকাশের বাবা সাইফুদ্দিন নাওয়ার আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে। এরপর অরুণের কাঁধ চাপড়ে বলে, কেমন আছো ইয়াংম্যান? অরুণ আকাশের বাবাকে দেখে দ্রুত ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে। এরপর হেসে বলে, এই তো ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? সাইফুদ্দিন নাওয়ার জানালেন তিনি ভালো আছেন। এরপর দুজন আরও টুকটাক কথা বলে। সাইফুদ্দিন নাওয়ান আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, তুমি ইরাকে বিয়ে করবে না কেন বলেছো? বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য। এরপর আবারও তার কাজে ব্যস্ত হয়ে বলে, আমার ইচ্ছা। সাইফুদ্দিন নাওয়ান বিরক্তি কণ্ঠে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? ইরাকে বিয়ে করবে না কেন? আকাশ ভাবলেশীনভাবে উত্তর দেয়, ইচ্ছে করছে না।
ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নওয়ান রেগে যায়। ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না? আকাশের কপালে ভাঁজ পড়ে। রকিং চেয়ারে ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার দিকে মুখ করে বসে। বা পায়ের ওপর ভাঁজ করে রাখা ডান পা নাড়াতে নাড়াতে ভ্রু কুঁচকে বলে, কোন মেয়েটা? সাইফুদ্দিন নওয়ান বিরক্ত কণ্ঠে বলে। ওই গেও মেয়েটা যাকে তোমার মা এনে রেখেছে? আকাশের কপালে সৃষ্ট ভাঁজ শিথিল হয়, মৃদু স্বরে বলে। মেয়েটির সুন্দর একটি নাম আছে, সন্ধ্যা। নাম ধরে বলো। আকাশের বাবা রেগে গেলে বলে। ওহ, নামও জানো দেখছি। আকাশ চেয়ারে হেলান দেয়, বা হাতে ডান হাতের শার্টের হাতা কনুইয়ের উপর তুলে গম্ভীর গলায় বলে, জানবো না কেন? তুমি শুধু তোমার বউয়ের খোঁজ রাখো, বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি। তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি, 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে। তাহলে ইরাকে বিয়ে করছো না কেন? আকাশ বিরক্তি কণ্ঠে বলে। বললাম তো ইচ্ছে করছে না। তাহলে আগে করতে চেয়েছিলে কেন? আকাশ দুহাত চুলের ভাঁজে চালায় আর বলে, এক্সপেরিমেন্ট করতে। এখন ভাবলাম বিয়ে ছাড়াও আরো অনেক কিছু করার আছে, এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই। আকাশের কথা শুনে সাইফুদ্দিন নওয়ান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সাইফুদ্দিন নওয়ানের বিস্ময় কণ্ঠে বলে, কখনো শুনেছো কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে? আকাশ ভাবলেশীন ভাবে বলে, শুনিনি, নিজেকে দেখেছি। চাইলে তুমিও আমাকে দেখতে পারো। অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে। সাইফুদ্দিন নওয়ানি বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ হাসি আটকে বলে, সরি আঙ্কেল, ব্রেক ফেল হয়ে গিয়েছে। সাইফুদ্দিন নওয়ান কিছু বললেন না। তিনি ছেলের হেয়ালিপনায় চরম বিরক্তর সাথে হতাশ। বহু কষ্টে আকাশকে বিয়েতে রাজি করিয়েছিল। এদিকে এই ছেলের মনে ছিল এক্সপেরিমেন্ট করার ধান্দা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে আইডিয়া আছে তোমার? আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গা ছাড়া ভাব নিয়ে বলে। তাতে কি হলে হবে? সাইফুদ্দিন নওয়ান রেগে বলে, মজা করো না আমার সাথে, বিয়ে করতে হবে তোমাকে। আকাশ গম্ভীর গলায় বলে, আমি তো কবুল বলবো না। তাহলে বিয়ে হবে? সাইফুদ্দিন নওয়ান রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে ওঠে। আকাশ, আকাশ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে রকিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের ওপর রাখে। সাইফুদ্দিন নওয়ান আবারও রেগে বলেন, তোমাকে বিয়ে করতে হবে আকাশ। আকাশ এবার প্রচন্ড রেগে যায়। উল্টো ঘুরে রকিং চেয়ারে জোরে সোরে এক লাথি দিয়ে চিৎকার করে বলে, একবার বলেছি বিয়ে করব না মানে করব না, ব্যাস। এতক্ষণ শান্ত ছিলাম, ভালো লাগছিল না তোমার? অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়। রকিং চেয়ারের দিকে তাকালো সে একবার। চেয়ারটি 4 থেকে 5 হাত দূরে সরে গিয়ে উল্টো পড়েছে। চেঁচামেচি শুনে আসমানি নওয়ান আকাশের ঘরে এসে বলে, কি হয়েছে? সাইফুদ্দিন নওয়ান তার নিজ স্ত্রী পানে শান্ত দৃষ্টিতে তাকায়, নরম কণ্ঠে বলে, কিচ্ছু না, কথা বলছিলাম। তুমি এখানে আসতে গেলে কেন? এসো ঘুমাবো, অনেক রাত হয়েছে। আসমানি নওয়ান আকাশের দিকে তাকালো, দেখলো আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন। অরুণ মৃদু হাসলো। আকাশের বাবাটার তার বউটাকে সেই মহব্বত করে। আকাশ বিরক্ত হয়ে বেলকনির দিকে চলে গেল। ঠান্ডা মেজাজটা নামিয়ে নামিয়ে গরম করে দিয়েছে। অরুণ আকাশের পেছন পেছন আসতে আসতে বলে, আমি কি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারি বাতাস বাবু? আকাশ পিছু ফিরে রেখে বলে, বাল, যা তো গার্লফ্রেন্ডের সাথে কথা বল, নয়তো শুয়ে থাক। শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করলে খবর আছে তোর। অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে। আকাশ বেলকনিতে চলে যায়। সাম্য গতকাল গ্রামে গিয়েছিল, সকাল সকাল আবার ফিরে এসেছে। সন্ধ্যার খোঁজে গ্রামে গিয়েছিল, কোথাও মন টেকে না, সবসময় মন অস্থির হয়ে থাকে। আজ ভার্সিটিতে যায়নি, নিজের রুমেই উল্টো হয়ে শুয়ে আছে। সারাদিন এভাবেই ছিল। বিকেল হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করেনি। গোসল খাওয়া দাওয়া সব রেখে শুয়ে আছে। কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যাকে কবে খুঁজে পাবে সে? তার বোনটাকে ছাড়া তার সবকিছু কেমন এলোমেলো লাগে। ডান হাত বাড়িয়ে হাতিয়ে হাতিয়ে ফোন নেয়। এরপর ফোনের আলো অন করে ইরার অনেকগুলো কল মেসেজ ভেসে ওঠে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয়। চাপা শ্বাস ফেলে হাতের ফোন উল্টো করে রাখে। হঠাৎই কিছু মনে পড়লো। সময় নষ্ট না করে দ্রুত উঠে পড়ে। একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। বড় বড় পা ফেলে 5 মিনিটের মাঝে শাওয়ার নিয়ে বের হয়। কিছুই ঠিকঠাক করলো না। দু হাতে শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দেয়। টেবিলের ওপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কার্জনের হলের সামনে এসে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে দ্রুত পা চালায়। সন্ধ্যা হয়ে আসছে। আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পায়ের গতি বাড়ায়। ডান দিকে অনেকটা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। যা ভেবেছিল তাই, মেয়েটি বাড়িতে যায়নি। সৌম্য দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। ইরা ঝাপসা চোখে তাকিয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য এগিয়ে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরার চোখ দুটো
লাল ফর্সা মুখ, হালকা ফোলা, সাথে লাল সৌম্য ঢোক গিলে মৃদু স্বরে বলল, বাড়ি যাসনি কেন ইরা? ইরার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদলো না। মলিন গলায় বলে, তুই আমায় অবহেলা করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়িস না সৌম্য? সৌম্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে। শক্ত করে কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। ইরার অসহায়ত্ব ঘেরা মুখটা দেখে ইরাকে দেখতে অসুস্থ লাগছে। সৌম্য এগিয়ে এসে ডান হাতের উল্টো পিঠে ইরার কপাল চেক করে। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। ইরা মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকিয়ে আছে। সৌম্য চিন্তিত কণ্ঠে বলে, তোর গায়ে অনেক জ্বর, এই শরীরে ভার্সিটি আসলি কেন? ইরা মৃদু হাসে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময়ও সুস্থ ছিলাম, জ্বর তো তোর অবহেলার ফসল। সৌম্য ইরার চোখে চোখ রেখে তাকিয়েছিল। দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারলো না। চোখ জোড়া সরিয়ে নিল। কিছুক্ষণ কিছুই বলল না। ইরার হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা রিকশায় উঠে বসে দুজন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটা হোটেলের সামনে রিকশা দাঁড় করায়। এরপর ইরাকে নিয়ে রিকশা থেকে নেমে দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে। এরপর হোটেলের ভেতর প্রবেশ করে। ইরা নীরবে সৌম্যের পিছু পিছু যায়। সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে। ইরা এবারেও চুপচাপ ভেতরের চেয়ারে বসলো। ইরার পাশের চেয়ারে সৌম্য বসলো। এরপর ডান হাত উঠিয়ে বলে, মামা, গরুর মাংস দিয়ে 1 প্লেট খিচুড়ি দাও তো। ইরা সৌম্যকে দেখলো। সৌম্যের দু হাতের শার্টের হাতা ছেড়ে দেয়া, বোতামগুলো খোলা। ইরা জানে সৌম্য খুব গোছালো আর টিপটপ, এজন্য একটু অবাক হয়েছে। মৃদু স্বরে বলে, শার্টের হাতা অগোছালো রেখেছিস কেন? সৌম্য তার শার্টের হাতার দিকে তাকালো। যখন মাথায় আসলো ইরা এখানে একা, মেয়েটি ভীষণ পাগলাটে টাইপ, টেনশনে আর কিছুই মাথায় ছিল না। শার্ট গায়ে জড়িয়েছিল, এটাই তো বেশি। দীর্ঘশ্বাস ফেলে বলে, এমনি। এরই মাঝে সৌম্যর সামনে খিচুড়ির প্লেট রাখে একটা ছেলে। সৌম্য প্লেটটি ইরার সামনে রেখে বলে, খেয়ে নে। ইরা সৌম্যর দিকে চেয়ে বলে, তুই কিভাবে বুঝলি আমি খাইনি? সৌম্য গম্ভীর স্বরে বলে, জানি না, খেয়ে নে। ইরা মিনমিন করে বলে, তুই খাবি না? সৌম্য ইরার মলিন মুখ পানে চেয়ে চুপ থাকে কিছুক্ষণ। এরপর মৃদু স্বরে বলে, কথা বলাস না, ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি খেয়ে নে। ইরা মাথা নিচু করে নেয়। হাত ধুয়ে খিচুড়ির প্লেট থেকে একবার মুখে নিয়ে কয়েকবার চিবোতেই ইরা কেসে ওঠে। মেয়েটির কাশি থামে না। সৌম্য দ্রুত জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইরার মুখের সামনে ধরে ইরা সৌম্যের হাত থেকেই ঢকঢক করে পানি খায়। পুরো গ্লাস ফাঁকা হয়ে গেল। সৌম্য হাতের গ্লাসটা টেবিলের ওপর রেখে ইরার দিকে তাকায়। ইরার চোখ জোড়ায় পানি জমেছে। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর মৃদু কণ্ঠে বলে, এসব জায়গায় এসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা। কথাটা বলে সৌম্য দু হাতের মাঝে তার মুখ রাখে। ওভাবেই করুণ সুরে ডাকে, ইরাবতী। ইরা বিস্মিত দৃষ্টিতে তাকায় সৌম্যের দিকে। সৌম্য তাকে কখনো এভাবে ডাকেনি। তার ভাবনার মাঝে সৌম্য আবারও একই সুরে বলে, আমাকে ভুলে যা ইরাবতী। কথাটা শুনতে ইরার চোখ জোড়া বিন্দু বিন্দু জলকণায় ভরে ওঠে, যেন টোকা দিলে টপ টপ করে মেঘ বিনে বৃষ্টি ঝরবে। সৌম্য নিজেকে সামলে নিল। মুখের ওপর থেকে হাত ছড়িয়ে মৃদু স্বরে বলে, তাছাড়া খেয়ে নে, বাড়ি যেতে হবে। ইরা নড়ল না। ভেজা চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য ইরাকে চুপ দেখে আবারও বলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি কর। ইরা ভারী গলায় বলে, পালাতে চাইছিস? সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, যা ইচ্ছা ভাবো, আমার থেকে দূরেই থাকবি তুই। এমনিতেই জীবনের প্রায় শেষ নাই, তার মধ্যে আরেক পেরাজ উঠেছে। ইরা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপটুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। আশেপাশের অনেকেই তাকিয়েছে। ইরা মাথা নিচু করে নিল। চুপচাপ একটু একটু করে খিচুড়ি খেতে শুরু করলো। খিচুড়ি একটু করে নিচ্ছে, তার সাথে পানি। সৌম্য আর চোখে দেখলো ইরার খাওয়া। ইরা বেশি খেতে পারলো না, একটু খেয়ে রেখে দিল। সৌম্য কিছু বলল না। পকেট থেকে একটা নাপা বের করে ইরার সামনে রাখলো। ইরা চুপচাপ নাপা খেয়ে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেললো। চেয়ার থেকে উঠে খাবারের বিল দিয়ে আসলো। এরপর ইরার উদ্দেশ্যে বলে, বাইরে আয়। ইরা এবারেও সৌম্যের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর সৌম্যের পিছু পিছু হেঁটে যায়। সৌম্য বাইরে বেরিয়ে একটা রিক্সা ঠিক করে। ইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ইরা রিক্সায় উঠে বসে। ডান সাইডে চেপে বসেছে ইরা, মাথা নিচু তার। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার দিকে চেয়ে থাকে। ধমক খেয়ে আদুরে মেয়ের মনে অভিমান জমেছে। সৌম্যর মনে প্রশ্ন জাগে, আচ্ছা মানুষ কাদের উপর অভিমান করে? যারা অভিমান ভাঙাবে তাদের উপরেই তো, তাই না? কিন্তু ইরা কেন সৌম্যের উপর অভিমান করেছে? ইরা কি জানে না সৌম্য কখনো ইরার অভিমান ভাঙাবে না? সৌম্যর ওরা শুধু না পাওয়ার আক্ষেপে বিশ্বাস ফেলতে জানে। দীর্ঘশ্বাস ফেলল
সৌম্যদের পাগলামিতে মানায় না। ভাবনা নিয়ে সৌম্য ইরার পাশে উঠে বসলো। আবারও ভাবে, আচ্ছা সে কি ইরার সঙ্গে পেতে রিকশায় উঠে বসেছে? সাথে সাথে সৌম্যর ভেতর থেকে উত্তর আসলো, না, কখনোই নয়। সৌম্যরা কখনো নিজের শখ আহ্লাদকে প্রশ্রয় দেয় না, তারা দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব যত কষ্টই থাকুক না কেন। সন্ধ্যাকে না পাওয়ার পর থেকে সৌম্য খুব ভয় লাগে যদি ইরাটাও এভাবে হারিয়ে যায়। কিন্তু ইরা তো হারিয়ে যাবে, যে হারানোর ইরা অন্য কারো হয়ে যাবে। যে হারানোই সৌম্যর সাথে ইরার এপারে ওপারে 1000 কোটি মাইল দূরত্ব সৃষ্টি হবে। কথাগুলো ভেবে শ্যাম্য দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত রাস্তার পানে তাকালো মলিন মুখে। ইরা আর চোখে শ্যাম্যর দিকে তাকায়, চোখের কোণে পানির কণা। যতক্ষণ রিক্সা চললো ইরা শ্যাম্যর দিকে তাকিয়ে রইল। শ্যাম্য রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললে তিনি রিক্সা থামায়। শ্যাম্য ভদ্রলোককে ভাড়া মিটিয়ে দিয়ে রিক্সা থেকে নেমে আর বলে, আমি বুঝেছি, তোর সুন্দর জীবনের খুব নিখুঁত এক বাধা আমি, তাই আর কখনো তোর সামনে আসবো না হয়তো। এবার তোর জীবন গুছিয়ে নে ইরা। কথাগুলো বলতে বলতে সৌম্য রিক্সার উল্টো দিকে হাঁটতে থাকে। ইরা রিক্সা থেকে নেমে ভাঙা গলায় ডাকলো, সৌম্য। সৌম্য তাকালো না, বরং পায়ের গতি বাড়ালো। ইরার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সৌম্য ধীরে ধীরে যত দূরে সরে যায়, যত মিলিয়ে যেতে থাকে, ইরার চোখের পানির বাঁধ তত ভাঙে। রিক্সা চলে গিয়েছে। রাস্তার অপর পাশে ইরাদের বাসা। সৌম্যকে একেবারে মিলিয়ে যেতে দেখে ইরা ফুপিয়ে ওঠে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা জানে সৌম্যের কথা এক কথার মানুষ। সৌম্য সত্যি আর ইরার কাছে আসবে না। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরাদের বাসার রাস্তা বেশ ফাঁকা, তেমন মানুষ চলাচল করে না। ইরা দু হাতের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আর আসলো না ইরার পাশে। এভাবে রাস্তার পাশে বসায় সৌম্য ইরাকে আর ধমকাতে আসলো না। কথাগুলো ভেবে ইরার দলা পাকিয়ে কান্না আসে। ইরার মা দোতলার জানালার পাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে ইরাকে দেখে। ইতিকে মেয়ের কাছে পাঠিয়েছে। ভদ্রমহিলার কিছুই করার নেই, শুধু মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছা হয় মেয়ের কষ্ট দেখে, কিন্তু স্বামীর কাছে তার কথার কোনো মূল্য নেই। রাত তখন 10টার কাছাকাছি। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। রুমে এসে সর্বপ্রথম গায়ের ব্লেজার খুলে শার্ট খুলে ফেললো। এরপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরুণ বেলকনি থেকে এসে আকাশের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। আকাশ ভ্রু কুচকে তাকায় অরুণের দিকে। গত রাতে এই বেয়াদবটার জন্য ঘুমোতেই পারেনি। অতঃপর গম্ভীর গলায় বলে, ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি তুই এই রুমে নেই, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। অরুণ পাত্তা দিল না আকাশের কথা। সে ফোনে ব্যস্ত। 5 মিনিট যেতে না যেতেই তার মাথায় কিছু একটা আসে। অতঃপর অরুণ বেড থেকে নেমে দাঁড়ায়। পরনের প্যান্ট থেকে একটু উপরে ওঠায়, বেল্ট খুলে রেখেছে। উদাম শরীর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বেসুরা গলায় গলা ছেড়ে গান গাইতে শুরু করে। পায়খানা লাগছে আমার, এখন বাথরুমে যাব। আমার হাগও বের হয়ে যাচ্ছে। এই তুই এক্ষুনি খোল। পায়খানা লাগছে আমার, আর বাথরুমে যাব। আমার হাগা বের হয়ে যাবে। এটাই চেপে রাখবো কেমনে? পায়খানা লাগলো। আর কিছু বলার আগে আকাশ ওয়াশরুমের দরজা খুলে চিৎকার করে বলে, অরুণের বাচ্চা, তোরে আজ খাইছি। অরুণ লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণের পিছু পিছু যেতে রাগান্বিত স্বরে বলে ওঠে, বের হ আমার ঘর থেকে। এসব উল্টাপাল্টা গান গিয়ে আমার বদনাম করবি? যা বের হ বেয়াদব। অরুণ মনে মনে হেসে ওপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, আজ বিদেশ থেকে বাংলাদেশে ওয়াশরুম সাথে করে নিয়ে আসিনি বলে। বলতে বলতে আকাশের ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় অরুণ। আকাশ পিছু পিছু যায়। দরজা থেকে বেরিয়ে আর এক পা বাড়ালে সামনে সন্ধ্যাকে দেখে পা থেমে যায় আকাশের। ধাক্কা খেতে গিয়েও খায়নি আকাশ। থেমে যাওয়ার অরুণ বাম দিকে দৌড় দেয় আর সন্ধ্যা ডান দিক থেকে এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। মেয়েটি কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। আকাশের পুরো বডি ভেজা। সবচেয়ে হাস্যকর যেটা লাগছে, আকাশের শরীরে কিছু কিছু জায়গায় ফেনার সাথে মাথায় ফেনা, দাড়ির কিছু অংশে ফেনা। সন্ধ্যা হাসতে চাইলো না, কিন্তু সে বহু কষ্টেও নিজেকে সামলাতে পারলো না। ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে মেয়েটি। আকাশের দৃষ্টি সন্ধ্যার গালে টোলটুকুতে, কিন্তু যখন বুঝলো সন্ধ্যা তার করুণ অবস্থা দেখে হাসছে, সাথে সাথে ঘরের ভেতর গিয়ে সন্ধ্যার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। দু হাতে ভেজা প্যান্ট উপর দিকে টেনে তুলে অসহায় কণ্ঠে আওড়ালো, ও মাই আল্লাহ, আমার ইজ্জত। এই মেয়েটার সামনে গতকাল থেকে তার ইজ্জতের রফা দফা হচ্ছে। এত রাগ লাগছে আকাশের, ইচ্ছে করছে অরুণকে সত্যি সত্যি লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করতে। বেডের ওপর অরুণের ফোন দেখে ধূপধাপ পা ফেলে সেদিকে এগিয়ে যায়। রেগে মেগে অরুণের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। চোখ বুজে বিড়বিড় করলো, কুল আকাশ কুল। একটি আইডিয়া আকাশের মাথায় ঘুরপাক কাছে। এরপর দ্রুত অরুণের ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ টাইপ করে লেখে, বেবি, আমি বাংলাদেশে এসেছি, কাল বিকাল 5টায় দেখা হবে।
এই মেসেজ গুনে গুনে 10 জনকে ফরওয়ার্ড করে বাঁকা হাসে আকাশ। কাজ শেষে অরুণের ফোন বেডের ওপর ছুঁড়ে মারে, এরপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, শরীরে আর কিছু জড়ালো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সামনে তাকিয়ে বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। তার মনে হলো সন্ধ্যাকে সে 15 মিনিট আগে যেভাবে দেখেছিল এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আকাশ আর অরুণের দুজনের জন্য কফি এনেছিল। আসমানি নয়ন তাকে পাঠায়নি। আকাশদের বাড়ির কাজের খালা আসছিল, মাঝপথে সন্ধ্যার হাত ধরিয়ে দিয়েছে, এজন্যই সন্ধ্যা কফি দিতে এসেছিল। কিন্তু আকাশ মুখের উপর দরজা লাগানো মেয়েটি ভাবছে সে হেসেছে বলে আকাশ তার উপর অনেক রেগে গিয়েছে। এই ভাবনার সাথে কফি দেওয়ার জন্য সে চুপটি করে দাঁড়িয়ে এখানেই ছিল। আকাশ গম্ভীর গলায় বলল, কি চাই? সন্ধ্যা হাতের ট্রে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ দেখলো সন্ধ্যা হাতে একটা ট্রে, ছোট, যাতে 2 কাপ কফি। সন্ধ্যার মাথা নিচু। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ট্রেটি নিজের হাতে নিল, কিন্তু আকাশ তার ঘরের ভেতর গেল না, বরং এখানেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা মাথা নিচু করে বারবার ঢোক গিলেছে। সে হেসেছে বলে আকাশকে সরি বলতে চেয়েছে, কিন্তু সে তো কথাই বলতে পারে না। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে। নিজেকে সামলে নেয় সন্ধ্যা। এরপর মাথা নিচু করে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে। প্রথমে ডান হাতের 2 আঙুল দ্বারা মুখের হাসি বোঝায়, ডান হাতের পাতা ধরে সরি বোঝায় সন্ধ্যা। মনে বলে, আমি তোমাকে দেখে হেসেছি, তাই সরি। আকাশ সন্ধ্যার কাজে ভীষণ অবাক হয়। সে বুঝেছে সন্ধ্যা হাসার কারণে তাকে সরি বলেছে। সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে আকাশের উত্তর শুনতে। আকাশ নীরব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। আকাশের থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যার মন খারাপ হয়। সে ভেবেছে আকাশ তার কাছে কথা বোঝেনি, আবারও বোঝাতে চায়। তখনই নিচ থেকে আসমানি নয়ন গলা পেয়ে সন্ধ্যা আর সেখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে এগিয়ে যায় তার শাশুড়ির দিকে। ডাকে সাড়া দিতে ডান হাত বাড়িয়ে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। আকাশ 2 কাপ কফির একটা থেকে একবার চুমুক দিয়ে মুখ কুঁচকে বিরক্তিসূচক শব্দ করে। এই চায়ের চেয়ে শরবতও 1000 গুণ ভালো আছে। বিরক্তি নিয়ে কফির কাপটা হাতে ছোট্ট ট্রেতে রেখে দেয় শব্দ করে। কফির প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছে তো শরবত। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাথায় শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টানা। আকাশ সেদিকে গম্ভীর চোখে চেয়ে রইল। মনে কি চলছে বোঝা যায় না, তবে সন্ধ্যাকে নিয়ে ভালো কিছু নয়। চোখে মুখে অগণিত বিরক্তির ছোঁয়া। সৌম্য আকাশের খালাতো বোন শিমুলদের বাড়িতে এসেছে। শিমুলকে বেশ কয়েকটা অ্যাকাউন্টিং এর ম্যাথ দেখিয়ে দেয়। এরপর চেয়ারে হেলান দিয়ে 2 হাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে রাখে। 2 দিন আগে ইরার সাথে লাস্ট দেখা হয়েছিল। ইরাকে ইরার বাসায় সামনে রেখে এসেছিল। এরপর ইরার আর কোনো খোঁজ পায়নি। সে তো ইরার কখনো খোঁজ নেয় না। ইরা নিজে থেকে সবসময় সৌম্যকে মেসেজ কলের ওপরে রাখে, কিন্তু এই 2 দিন ইরার থেকে একটা মেসেজ কল আসেনি। হয়তো নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটি। কথাটা ভেবে সৌম্যর বুকে কেমন চিনচিনে ব্যথা হলো। ইরার আকতি ভরা দৃষ্টি ভেসে উঠল। সৌম্য চোখ বুজে রেখে ঢোক গেল। মনের কোণে কিছু কথা উকি দেয়। এই দেশে সৌম্যদের 2 দিনের পরিচয় আর কেউ মনে রাখে না, কারণ তাদের পকেট ভর্তি টাকা থাকে না। তবে সৌম্যদের অভাগী মা বোন বেঁচে থাকলে তারা মনে রাখে ভাই ছেলেকে। সন্ধ্যা তাকে মনে রেখেছে তো। তার ছোট বোনটা তাকে দেখতে চায়, কষ্ট পায় ভাইকে না দেখতে পেয়ে। বোনের কথা ভেবে সৌম্যের দম বন্ধ লাগে। মা মারা যাওয়ার পর সৌম্য তার বোনটাকে মায়ের আদর দিতে চাইতো। কষ্ট ভুলিয়ে রাখতে কতবার জোগাড় হয়ে বসে থাকতো, তবুও সবশেষে সন্ধ্যা কষ্ট পেত। আসলে তাদের 2 ভাই বোনের কপালে দুঃখগুলো খুব যত্নে লেখা, তাই হাজার চেষ্টা করেও কেউ দুঃখ থেকে রেহাই পায় না। শিমু ম্যাথ করার মাঝে মাঝে সৌম্যের দিকে তাকায়। তার মা নাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু সৌম্য তাকিয়েও দেখেনি। শিমুর মন খারাপ হয়। সৌম্য স্যারের কি অনেক মন খারাপ। কয়েকদিন পর এসেছে, ঠিক করে কথাও বলেনি এসে। শিমু ম্যাথে মনোযোগ দিতে পারছে না। সৌম্যের জন্য তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটি বেশ কিছুক্ষণ সৌম্যের দিকে তাকিয়ে থেকে মিনমিন করে ডাকে, স্যার। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে শিমুর খাতা তার দিকে ঘুরিয়ে নেয় খুব স্বাভাবিকভাবে। কলম হাতে নিয়ে খাতার দৃষ্টি দিলে ভ্রু কুচকে তাকায়। মেয়েটি কলমের একটা ফোঁটাও বসায়নি খাতায়। এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না তার মধ্যে। মেয়েটি তামাশা শুরু করেছে। সৌম্য শব্দ করে খাতা রেখে শিমুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলল, তামাশা করতে এসেছি আমি? এই মেয়ে, 5 মিনিটে যে ম্যাথ করা যায় তুমি 20 মিনিটে সেটা পারোনি। কি হলো, কথা বলছো না কেন? শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্যের কথাগুলো অনেক রূঢ় শোনায়। সৌম্য বিরক্তি নিয়ে নিজেই ম্যাথ করে দেয়। এরপর আরেকটা মার্ক করে বলে, 5 মিনিটে এটা সমাধান করবে। কথাটা বলে ফোঁস করে শ্বাস ফেলে। শিমু ঢোক গেল। খাতা নিজের দিকে টেনে নিয়ে 1 লাইন লেখে। এরপর সৌম্যের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল, স্যার আপনি নাস্তা খাবেন না? সৌম্য সাথে সাথে শক্ত গলায় বলল, খাবো না,
শিমু আবারও ঢোক গিলল, এরপর মৃদুস্বরে বলল, আপনাকে অনেক ক্লান্ত লাগছে, খেয়ে নিন। সৌম্য শিমুকে কড়া ধমক দেয় একটা। শিমু ভয় পেয়ে মাথা নিচু করে নেয়। সৌম্যকে এইভাবে ক্লান্ত মনমরা হয়ে দেখতে তার একটুও ভালো লাগে না, কিন্তু সৌম্য তো তার কথা শোনে না। শিমুর চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য তার দিকে একবারও তাকায় না কেন? সে কত পরিপাটি হয়ে আছে, অথচ সৌম্য ফিরেও দেখে না, উল্টো ধমকায়। শিমুর তবুও ভালো লাগে সৌম্যকে, খুব ভালো লাগে। আকাশ শিমুদের বাড়িতে এসেছে। গত দুদিন আগে তার ব্যবসার কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আকাশ এখনো ঢাকায় আছে। সে তার খালাতো বোন শিমুর খোঁজ নিতে এসেছে। তার মা আসতে চেয়েছিল, শরীর একটু খারাপ লাগায় আগামীকাল আসতে চেয়েছে। আকাশ তার খালার সাথে টুকটাক কথা বলে, এরপর কিছু ফলমূল মিষ্টি তার খালার হাতে দেয়। এরপর 20,000 টাকা একটা বান্ডিল তার খালার হাতে দেয়। আকাশ মাসে 3 থেকে 4 বার আসলেই তার খালার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আকাশ তার খালার সাথে কথা বলে শেষে শিমুলের ঘরে গিয়ে দেখলো সৌম্য শিমুলকে পড়াচ্ছে। আকাশ এগিয়ে গিয়ে বলল, সৌম্য কি অবস্থা? সৌম্য আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে শিমুর উদ্দেশ্যে বলে, পড়াশোনার কি অবস্থা? শিমু মাথা নিচু করে মিনমিন করে বলে, ভালো ভাইয়া। আকাশ কিটক্যাটের একটা বড়সড় বক্স শিমুর কোলে ছুঁড়ে দেয়। শিমু অবাক হয়ে বলে, ভাইয়া এটা আমার জন্য? আকাশ 2 হাতে প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, না, তোর নানির মায়ের জন্য। আকাশের কথায় শিমু ভোতা মুখে তাকায়। সৌম্য মৃদু হাসলো। সন্ধ্যার কথা ভেবে সৌম্যর মুখ মলিন হয়। আকাশ শিমুকে ছোট বোনের মতো করে খুব আদর করে। এটা সৌম্য গত 1 বছরে বুঝেছে। আকাশ আর শিমুকে দেখে তার সন্ধ্যার মায়াময় মুখটা ভেসে উঠল। আকাশ ফোনে মগ্ন। সৌম্যর ফোনে একটা নোটিফিকেশন আসে। সৌম্য সাধারণত তার ফোনের নোটিফিকেশন চেক করে, কিন্তু গত 2 দিন ইরার খোঁজ না পেয়ে ছেলেটার হৃদয় ব্যাকুল। হয়তো সে নিজেকে ধরা দেয় না। সৌম্য তার ফোন টেবিলের ওপর থেকে নিয়ে চেক করলে দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে। সৌম্য ভ্রুকুচকে ভিডিওটি ওপেন করে। ফোনের স্ক্রিনে সন্ধ্যার মুখ ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পেরোতেই সন্ধ্যার গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। সন্ধ্যা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। এটুকু দেখে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। ভিডিওর পজ করে দেয়। যে থাপ্পড় দিয়েছে তাকে ভিডিওতে একটুও দেখা যাচ্ছে না। সৌম্য কেন যেন শরীরে শক্তি পাচ্ছে না। বহু কষ্টে নিজেকে সামলে ভিডিওটি আবারও অন করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সন্ধ্যার কান্নামাখা মুখ, দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কান্নার দৃশ্য। এরপর সন্ধ্যা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে যায়। ভিডিওটি দেখে সৌম্যর ডান চোখ থেকে 1 ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য দ্রুত তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ছিটকে ফেলে। কতদিন পর তার বোনটাকে মুখ দেখলো, তাও কতটা বিধ্বস্ত অবস্থায়। কান্নামুখা সন্ধ্যার মুখের দিকে চেয়ে সৌম্য পিক তার উপর ডান হাতের বুড়ো আঙুল রেখে বিড়বিড় করে, বনু, আমার কলিজা। এরপর আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সৌম্য উঠে দাঁড়ায়। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে ভারী গলায় বলে, ভাইয়া, আমাকে এখনই যেতে হবে। আকাশ ফোন থেকে দৃষ্টি উঠিয়ে সৌম্যর দিকে তাকায়। আকাশকে চুপ দেখে সৌম্য আবারও বলে, ভাইয়া প্লিজ, আমি শিমুকে আরেকদিন ডাবল টাইম নিয়ে পড়িয়ে দেবো। আকাশ ভ্রুকুচকে বলে, ওকে, বাট কোনো প্রবলেম হয়েছে? সৌম্য ছোট করে বলে, না ভাইয়া, আসছি। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শিমু আকাশকে দেখে ভয়ে ভয়ে মন দিয়ে ম্যাথ করছিল। হঠাৎই সৌম্যের এভাবে চলে যাওয়ায় বেচারি মন মারা হয়ে চলে থাকে। পরের দিন সকালে 9টা নাগাদ আকাশ কক্সবাজারের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামে। অরুণ সাইফুদ্দিন নাওয়ানের পাশে বসে নাস্তা করছে, বা হাতের ফোনের স্ক্রিনে চলছে। আকাশ অরুণের সামনে বারবার চেয়ার টেনে বসলো। আসমানি নাওয়ান আকাশের সামনে স্যান্ডউইচ রাখে। আকাশ ডান হাতে একটু টান দেয় যাতে ব্লেজারের হাতা সামান্য উপরের দিকে ওঠে। এরপর খাওয়া স্টার্ট করে। অরুণ আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এরপর তার ডান পা আকাশের দিকে এগিয়ে নিয়ে আকাশের পায়ের উপর রাখে। আকাশ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎই তার মুখ নাড়ানো থেমে যায়। মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তাকায়। অরুণ বা হাতের আঙুলগুলো মেয়েদের মতো করে ঢং করে নাড়িয়ে বলে, হাই বাতাস বেবি। আকাশ অরুণকে দেখে চোখ মুখ কুচকায়। সাইফুদ্দিন নাওয়ান অরুণের দিকে তাকালে অরুণ স্বাভাবিক হয়ে মেকি হাসে। আকাশ হঠাৎই তার ডান পায়ের 2 আঙুল দিয়ে অরুণের বা পায়ের একটা আঙুল মুচড়ে দেয়। অরুণ চেঁচিয়ে ওঠে। সাইফুদ্দিন নাওয়ান খাবার চিবোতে চিবোতে বলে, কি হয়েছে অরুণ? অরুণ আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানে না। অরুণ অসহায় মুখ করে বলে, আঙ্কেল, তীব্র বাতাস আমার খুব কষ্ট দেয় জানো। সাইফুদ্দিন নাওয়ান অরুণের কথা বুঝলো না। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ বাবু তুই কত ভালো, ছাড় ছাড়। আকাশের বাবা ভ্রু কুঁচকে বলে, কি ছাড়বে? অরুণ ঘাড় ঘুরে সাইফুদ্দিন নাওয়ানের দিকে চেয়ে বলে, আঙ্কেল আপনার ছেলে আমার ইজ্জত ধরে টানছে।
সাইফুদ্দিন নাওয়ান আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মনোযোগ দিয়ে খাচ্ছে। ভদ্রলোক অরুণের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলে, কিন্তু তোমাদের মাঝে তো অনেক ডিস্টেন্স। সাইফুদ্দিন নাওয়ানের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, ছেলে পায়ের আঙুল ছিল বলে, আর বাবা সত্যি সত্যি তারই ইজ্জতের দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা এক গ্লাস জুস নিয়ে আকাশের পানে এসে দাঁড়িয়েছে। আসমানি নাওয়ান রান্নাঘর থেকে আনতো, তিনি কিছু কাজ করছিল বলে সন্ধ্যা নিয়ে এসেছে। যদিও আসমানি নাওয়ান সন্ধ্যাকে নিষেধ করেছে, কিন্তু মেয়েটি জোর করেই এনেছে। মানুষটা তার কথা কত ভাবে, একটু আধটু সাহায্য তো করাই যায়। সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে আছে, সে তো কথা বলতে পারে না, কিভাবে দিবে বুঝতে পারছে না। অরুণের চোখ পড়ে সন্ধ্যার দিকে। আকাশ তার পা এখনো ছাড়েনি, বেচারা চোখ মুখ কোচকানো অবস্থায় সন্ধ্যার দিকে তাকিয়ে বা হাত নেড়ে বলে, হাই সুইটি, কি বলবে? হঠাৎ এভাবে কথা বলে সন্ধ্যা ঝাঁকি দিয়ে টেবিলের ওপর পাশে বসা অরুণের দিকে তাকায়। তখনই তার হাতের জুসের গ্লাসটা সবটুকু জুস ঢেলে আকাশের প্যান্টের উপর পড়ে যায়। আকাশ ডান দিকে ফিরতে নিয়েছিল, তার আগেই কোলের ওপর ঠান্ডা কিছু অনুভব করে মাথা নিচু করে দেখলো তার কোল ভেজা। মাথা উঁচু করলে দেখা পাশে সন্ধ্যা দাঁড়ানো, যার হাতে জুসের গ্লাস। সন্ধ্যা এই অকাজ করেছে বুঝতে পেরে ছেলেটা ভীষণ রেগে যায়, খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়, ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভস্ম করে দেওয়া চোখে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে এরপর কিছু বলতে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, রাবিশ। মুখের বলির সাথে সাথে চোখের পাওয়ারও নেই। আকাশের চিৎকারে আসমানি নাওয়ান দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সাইফুদ্দিন নাওয়ান ভ্রু কুঁচকে সন্ধ্যার দিকে চেয়ে আছে, চোখে মুখে বিরক্তি। অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মেয়েটি বুঝতে পারেনি, হয়তো বাদ দে। আকাশ অরুণের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা আমার পাশে এসেছে কেন? ওর সাহস কি করে হয় আমার পাশে দাঁড়ানোর? আসমানি নাওয়ান আকাশকে ধমকে ডাকে। আকাশ, আকাশ রেগে তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে এনেছো, তোমার কাছেই রাখো। মেয়েটা আমার পাশে কেন আসে? তুমি তোমার মেয়ের পরিচয় যতদিন ইচ্ছে এই বাড়িতে এই মেয়েকে রাখো, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত এই মেয়েকে যেন আমার আশেপাশে না দেখি। আকাশ, নওয়ানের লাইফে বউ নামে কোনো ফালতু টপিক থাকবে না, বুঝেছো? কথাগুলো বলে আকাশ তার পাশে থাকা চেয়ারে একটা লাথি দেয় জোরে সরে। চেয়ারটি কয়েক পা পেছনে সরে যায়। আকাশ আর কোনো দিকে তাকালো না, গটগট পায়ে এগিয়ে যায়, সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে থাকে। আসমানি নাওয়ান নীরব চোখে ছেলের পানে চেয়ে রইল। অরুণ কান্নারত সন্ধ্যার দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। সাইফুদ্দিন নাওয়ান বিরক্ত চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে এতদিন একদিন এই সমাজে ডিভোর্স হিসেবে পরিচিতি পাবে। বিয়ের আগে ওইসব অত্যাচারী বোধহয় ভালো ছিল। তার কপালে কি একটু সময়ের জন্য আল্লাহ সুখ লেখেনি? সৌম্যের বলা একটা কথা মনে পড়লো। সৌম্য বলতো, বনু তুই আমার কাজের মাসি হয়ে থাকবি, বুঝলি? সন্ধ্যা মুখ ফুলিয়ে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য তার মাথায় ডান হাত রেখে মৃদু হেসে বলতো, আর সেই নামে কাজের মাসি আমার ঘরে বাস্তবে রাজকন্যা হয়ে থাকবে। টাকা দিয়ে নয়, আদর ভালোবাসা দিয়ে চলবে বনু। সন্ধ্যা সৌম্যর দিকে ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলতো, ইশারায় বোঝাতো তো চলবে না, দৌড়াবে। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসলো। সন্ধ্যা তার ভাইয়ের কাছে অভিযোগ করতে ইচ্ছে করলো, সৌম্য ভাইয়া, তোমার বোনুর আদর ভালোবাসা কিছুই নেই। তুমি কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার মনে বলে তার স্বামীর ভালোবাসা লাগবে না, সে তো আর ভাগ্যবতী নয়, তার কপালে এসব নেই। সে শুধু তার ভাইয়ের কাছে যেতে চায়, তার ভাইয়ের সাথে সে একবেলা খেয়ে বাঁচবে। সৌম্য ভাইয়ার কেন আসে না তাকে নিতে? আর কবে আসবে? সন্ধ্যা আর কত অপেক্ষা করবে? কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার ঘরে এসে দাঁড়িয়েছে, রাগ কমেনি এখনো। অরুণ আকাশের পিছু পিছু আকাশের ঘরে এসে দাঁড়ায়, মৃদু স্বরে বলল, সামনে জুস পাওয়াই মেয়েটার সাথে এভাবে কথা বললি কেন? আকাশ রাগান্বিত স্বরে বলে, তো কিভাবে কথা বলবো? ও আমাকে জুস দিতে আসবে কেন? ওর দায়িত্ব পালন করতে আসবে কেন? বলেছি আমি। অরুণ চুপ থাকলো। সে বুঝলো আকাশ মূলত জুস পড়ে যাওয়ায় এত রেগে যায়নি, একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ের সাথে বউ হিসেবে ট্রিট করতে আসায় আকাশের এত রাগ। মৃদু স্বরে বলে, মেয়েটির কি দোষ বল? আকাশ রেগে অরুণের বুকে ধাক্কা দিয়ে বলে, একদম কোনো মেয়ের হয়ে সাফাই গাইবি না। তোর এতগুলো গার্লফ্রেন্ড তো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু আসল ঘটনা সব টাকা। টাকা উড়াতে পারিস তাই মেয়েদের লাইন। অরুণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। আকাশের এমন ধারণা পেছনে অরুণের কোথাও যেন নিজেকে দায়ী লাগলো। সে ভার্সিটি লাইফ থেকে এমন মেয়েদের সাথে মিশেছে, আসলে সে লাইফটাকে এভাবে চিল করতে চেয়েছে, কিন্তু আকাশের মনে এর বিরূপ প্রভাব পড়েছে। আকাশের উদ্দেশ্যে মৃদু স্বরে বলল, সব মেয়েরা এরকম হয় না আকাশ, এই মেয়েটা এমন নাও হতে পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলে,
এরা সব মেয়েরাই এক। এই মেয়েটা আমাকে বিয়ে করেছে এরকমই একটা কারণে, বালের ভালোবাসা, বালের বিয়ে, বালের বউ। মেয়েটি কথা বলতে পারে না। তুই কথাটা অনেক রুডভাবে বলেছিস, এভাবে বলা উচিত হয়নি তোর। আকাশ রেগে বলে, যা বলেছি ঠিক বলেছি। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, সময় মতো ডিভোর্স দিয়ে দিব। এর অর্থ সে আমার বউ নয়। নয় মানে নয়। তাহলে কেন বউদের মতো রোল প্লে করবে? এবার আমি মানবো? নেভার। অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটি কথা না বলতে পারাই নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়, ঢোকিলে মৃদু স্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্ত কণ্ঠে বলে, ও অ্যাক্সিডেন্টলি আমার বউ। এটা ভুলে থাকলে মাথা ঠান্ডা থাকে, মনে পড়লে মেজাজ খারাপ লাগে।